তো চলো এরপর আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ডাব্লিউপি কনস্টেবল 2019-এর পার্ট 2। ওকে, তো চলো শুরু করা যাক। বলছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি শীতকালেতে। ঠিক আছে, শীতকালেতে সবথেকে বেশি ফ্যাটের কেন প্রয়োজন হয়? কারণ আমাদের শরীরটাকে গরম রাখার জন্য সবথেকে বেশি ফ্যাটকে জ্বালানি হিসাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তো সেই জন্য ফ্যাটের প্রয়োজনটা সবথেকে বেশি। আর মনে রাখবে গ্রীষ্মকালেতে কিন্তু ওজন কমানোর জন্য গ্রীষ্মকাল কিন্তু সবথেকে বেস্ট একটা সময়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। বলছে স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিন কি দিয়ে তৈরি? তো স্যাকারিন রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 3 টলুইন দিয়ে কিন্তু তৈরি হচ্ছে তোমার স্যাকারিন। ঠিক আছে, এরপর যদি বলা হয় টলুইনের সংকেত কি? টলুইনের সংকেত হচ্ছে কি C6H5CH3। ঠিক আছে, এটা হচ্ছে টলুইনের সংকেত। আচ্ছা যদি ফেনল বলা হয়, ফেনল তাহলে কি হবে? C6H5OH, এটা হচ্ছে ফেনলের সংকেত। আচ্ছা প্রোপেন কি আছে? C3H8 হচ্ছে তোমার প্রোপেনের সংকেত। আর বিউটেন কি হচ্ছে? বিউটেন হচ্ছে C4H8 হচ্ছে তোমার এখানে বিউটেন। ওকে, আচ্ছা নেক্সট। তারপর হচ্ছে দেখো খনিজ পদার্থ ফ্লোরিন মানবদেহে কিসের ক্ষতি করে? তাহলে মানবদের ক্ষতি করে কি? দুর্বল দাঁত, মানে দুর্বল দাঁত করতে, মানে ফ্লোরিনের অভাবে কিন্তু আমাদের প্রচণ্ড মানে দুর্বল দাঁত কিন্তু করে দেয়। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে এ দক্ষিণ দিকে, তার মানে এ আজকে অ্যাকচুয়ালি দক্ষিণ দিকে তোমার এরকম করে হাঁটছে, দক্ষিণ দিকে হাঁটছে, হাঁটতে হাঁটতে কি 2 কিলোমিটার গেছে। তাহলে 2 কিলোমিটার যাওয়ার পর এদের এবার ডান দিকে ঘুরেছে। তাহলে ডান দিক মানে কোনটা? নিশ্চয়ই এই দিকে তাহলে ঘুরেছে, এবং 5 কিমি হেঁটে গেছে। তাহলে এটা কিন্তু মনে রাখবে দক্ষিণ দিকে হেঁটেছিল, তারপর আবার ডান দিকে গেছে। ডান দিক মানে কি? এটা পশ্চিম দিকে চলে আসছে। দিয়ে এরপরে কি করেছে? তোমার বাঁ দিকে ঘুরে গেছে। ওকে, বাঁ দিকে ঘুরে গেছে। তাহলে বাঁ দিক মানে হচ্ছে এটা। তাহলে বাঁ দিকে ঘুরে কি 3 কিলোমিটার হেঁটেছে। আবার পুনরায় কি তোমার বাঁ দিকে ঘুরে গেছে। আবার বাঁ দিক মানে এটা, তাহলে তোমার বাঁ দিকে কি আবার তোমার 5 কিলোমিটার গেছে। দেখবো যে যাত্রা শুরুর জায়গা থেকে এখন কোন দিক আছে? তাহলে যাত্রা শুরু তো এইখানে করেছিলাম, তাহলে এইখান থেকে এখন একদম তলাতে চলে এসছে। তার মানে কি একদম কনফার্ম দক্ষিণ দিকেই কিন্তু রয়েছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দক্ষিণ দিকে হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। এরপর দেখো নেক্সট, নীল গ্রহ কাকে বলা হয়? তো নীল গ্রহ তো একমাত্র অ্যান্সার হবে কি পৃথিবী হয়ে যাবে তোমার, কিন্তু এখানে নীল গ্রহ হয়ে যাবে পৃথিবী। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলেছে সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে এস এবং আর। তাহলে বলছে নিচের কোনটি সত্য? তাহলে দেখো এস এবং আর হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের পরিসীমা, আর এটা হচ্ছে তোমার কি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এস, আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি আর। এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, যে আমাকে এখানে বলে দিয়েছে কিন্তু বর্গক্ষেত্রের যেটা ক্ষেত্রফল, আমি ধরলাম বর্গক্ষেত্রের আমি বাহু ধরে নিলাম, কথার জন্য ধরে নিলাম সেটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই 36 হবে, 36 অবশ্যই হতে হবে। এবং বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু পুরোপুরি হবে সেম। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও কিন্তু 36ই হতে হবে। কিন্তু 36 মানে কি? এটা দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলই তো 36 হতে হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে কি আকারে লিখতে পারি? 9 গুণিত 4-এর আকারে কিন্তু আমি লিখতে পারি এটাকে। 9 গুণিত 4-এর আকারে আমি অবশ্যই এটাকে লিখতে পারি। তো এরপর বলেছে দুজনের পরিসীমাটা আমাকে বলেছে, এবার বের করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়? মনে রাখবে 4 গুণিত বাহু। 4 গুণিত বাহু মানে কত? বাহু তো 6 বর্গক্ষেত্রে, তার মানে কত? 4 গুণিত 6 মানে হচ্ছে 24। আর আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত? 2 ইন্টু 9 প্লাস 4 মানে 2 গুণিত 13। 2 গুণিত 13 মানে হচ্ছে কত? 26। তাহলে বুঝতেই পারছো বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার থেকে ছোট। তার মানে কি এই যে এস যেটা রয়েছে সেটা কিন্তু আর এর থেকে ছোট। তো রাইট অ্যান্সার হবে অপশন 3, এস লেস দ্যান আর হয়ে যাবে। বলছে ভারতের মহিলাদের মধ্যে প্রথম কে অলিম্পিক পদক পান? ঠিক আছে, তো সেটা রাইট অ্যান্সার হবে কিন্তু কর্নাম মালেশ্বরী হবে প্রথম যে ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, তো হ্যাঁ ওকে, তাহলে তারপরে চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে কি মিররের সাথে রিফ্লেকশন যদি থাকে তাহলে ওয়াটারের সাথে কি থাকবে? তাহলে ওয়াটারের সাথে বুঝতেই পারছো রিফ্র্যাকশন থাকবে, এটা ইজি অ্যান্সার। এটা রিফ্র্যাকশন মানে কি? প্রতিসরণ, প্রতিসরণ থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন বলছে 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
তো সামার এগুলো তো 2020 সালে, তো 2020 সালে হয়েছিল কোথায়, টোকিওতে কিন্তু হয়েছিল সামার অলিম্পিক্স। ওকে, আচ্ছা নেক্সট চলো, বলছে ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেটা রাইট অ্যান্সার হচ্ছে কি সিলভার ব্রোমাইড হচ্ছে সেটার কিন্তু রাইট অ্যান্সার। তো সিলভার ব্রোমাইডের সংকেত কি, সিলভার ব্রোমাইডের সংকেত হচ্ছে কিন্তু মনে রাখবে AgBr, AgBr হচ্ছে কি সিলভার ব্রোমাইড। আর হাইড্রোকুইনন কি, হাইড্রোকুইনন হচ্ছে C6H6O2 হচ্ছে তোমার কিন্তু হাইড্রোকুইনন। সোডিয়াম সালফেট কি হবে, Na2SO4, ঠিক আছে, সোডিয়াম সালফেট হবে Na2SO4। আর সোডিয়াম কার্বনেট কি হবে, Na2CO3 হয়ে যাবে তোমার কিন্তু সোডিয়াম কার্বনেট হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট দেখো, কিলোওয়াট ঘন্টা কিসের একক, তো কিলোওয়াট ঘন্টা এটা সববারই জানা উচিত, কিলোওয়াট ঘন্টা কিন্তু শক্তির একক, এনার্জির একক হচ্ছে কিন্তু কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। তো ক্ষমতার একক কিন্তু মনে রাখবে, ক্ষমতা কিন্তু আলাদা জিনিস, মানে হচ্ছে তোমার কার্য করার হারটাকে বলা হয়ে থাকে কিন্তু ক্ষমতা, ঠিক আছে, কার্য করার হারকে বলা হয়ে থাকে ক্ষমতা, কিন্তু কার্য করার হারকে খরচ করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কিন্তু শক্তি ইউজ করে থাকি, ঠিক আছে। ভরবেগ কিন্তু হবে না, বলও হবে না, ক্ষমতা হবে না। ক্ষমতার যদি একক বলো সেটা কিন্তু মনে রাখবে জুল পার সময়, ঠিক আছে, জুল পার সেকেন্ড, এটা হচ্ছে কিন্তু তোমার অ্যাকচুয়ালি ক্ষমতা। বল হচ্ছে কি, বল হচ্ছে তোমার ধরো নিউটন, ডাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি বলের একক। আর শক্তিতে এই তো বুঝতেই পারছো কিলোওয়াট ঘন্টা। আর ভরবেগ হচ্ছে কি মনে রাখবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু হচ্ছে কি ভরবেগের কিন্তু একক এটা। ওকে, আচ্ছা চলো নেক্সট, বলছে দেখো 7, 11, 16/20 এবং 21/22 এদেরকে বড় থেকে ছোট অবধি সাজাতে বলেছে। তাহলে এইগুলো সব থেকে বেসিক জিনিস হচ্ছে কি শুধুমাত্র এটা দেখে নাও, মানে কোনটা বড় আর কোনটা ছোট সব থেকে আগে দেখে নাও, সেটাই হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি কিন্তু দাঁড়িয়ে যাবে। ওকে, তাহলে করবে কি দেখো 7 আর 11 গ্যাপ হচ্ছে কত 4, 16 আর 20 গ্যাপ হচ্ছে কত 4, এবং 21 আর 22 গ্যাপ হচ্ছে দেখো 1। তাহলে কি করবে 4, 4, 1 এদের নিয়ে নেবে তুমি লসাগু, 4, 4, 1 এদের লসাগু কত হয়ে যায় 4ই কিন্তু হয়ে যায়। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 4 হবে, 1 গুণ করলে 4 হবে। এই 4-এর সাথে কত গুণ করলে 1 হবে, 1 গুণ করলে 4 হবে। আর এই 1-এর সাথে কত গুণ করলে 4 হবে, মনে রাখবে 4 গুণ করলে কিন্তু 4 হবে। তাহলে 7-এর সাথে 1 গুণ করে 7 হয়ে যাচ্ছে, 16-এর সাথে 1 গুণ করে 16 হচ্ছে, এবং 4-এর সাথে 21 গুণ করে হয়ে যাচ্ছে কত 84। তাহলে এখানের মধ্যে বড় কোনটা বুঝতেই পারছো, 84 হচ্ছে সব থেকে বড়, যেটা হচ্ছে কি 21/22, এটা হচ্ছে প্রথম হওয়া উচিত। তাহলে 21/22 দেখো দু জায়গাতেই রয়েছে, কিন্তু আমাকে এখানে জানতে হবে ছোট কোনটা, ছোট তো বুঝতেই পারছো 7, 7 মানে কি 7-এর 11, তাহলে ছোট হয়ে যাবে 7-এর 11, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, এইটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট, এশিয়ার বৃহত্তম নদী কোনটা, অবভিয়াসলি এশিয়ার বৃহত্তম নদী কিন্তু ইয়াংজে হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী, যেটা কিন্তু চীনেতে রয়েছে। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো কর্ণ মানে মনে রাখবে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান হয়ে থাকে কিন্তু কর্ণ স্কোয়ার কিন্তু হয়ে থাকে, কর্ণ স্কোয়ার কিন্তু হয়ে থাকে। তো এরপর আমাকে বলে দিয়েছে কি একটার মান আমাকে বলে দিয়েছে যে কি কর্ণের হাফ হচ্ছে একটি বাহু, তাহলে কর্ণ যদি 10 হয় তাহলে ওর হাফ হচ্ছে তাহলে কত 10/2 মানে কত 5, তাহলে 5টাকে ধরে নিলাম আমি, প্রস্থ ধরে নিলাম, ঠিক আছে, প্রস্থ আমি ধরে নিলাম। তাহলে দেখো দৈর্ঘ্য স্কোয়ারটাকে L স্কোয়ার লিখছি, প্লাস প্রস্থ স্কোয়ার মানে কত তাহলে 25 সমান হচ্ছে কত কর্ণ স্কোয়ার মানে কত 100। কারণ দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কর্ণ স্কোয়ার কিন্তু হয়, তাহলে L স্কোয়ার সমান তাহলে কত, L স্কোয়ার সমান হচ্ছে তাহলে 100 - 25 মানে কত 75 কিন্তু হয়ে যাচ্ছে। আর L সমান তাহলে কত √, তাহলে 75, আর √75 মানে কত 5√3, তাহলে দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম 5√3 আর প্রস্থের মান পেয়ে গেলাম কত 5। তাহলে এদের দুজনের ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল মানে কিন্তু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর প্রস্থ মানে কত 5√3 হচ্ছে দৈর্ঘ্য গুণিত কত প্রস্থ মানে 5, আর 5 5 হয়ে যায় কত 25, আর √3 তে এমনিতেই পড়ে থাকবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে রামধনু কেন হয়, এটা তো সবাই জানে, রামধনু হয় কি আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণের জন্য কিন্তু হয়ে থাকে, আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণ। হ্যাঁ, এবার দেখো ভারতীয় সংবিধান কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা স্থান বিনিময় হয়েছিল, সেটাকে ছিটমহল কিন্তু বলা হয়ে থাকে, যে স্থানগুলো ছিল সেগুলোকে ছিটমহল বলা হয়ে থাকে, সেটি কিন্তু 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু হয়েছিল সেটা।
তারপর দেখো কোনো দ্রব্যের বিক্রি মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, তাহলে 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে। দেখো আমাদেরকে প্রথমে আগে ধরতে হবে কি ক্রয় মূল্য হচ্ছে সবসময় কিন্তু 100%, তাহলে প্রফিট যদি তোমার 12% হয় তাহলে অবভিয়াসলি সেলিং প্রাইস তাহলে কত হবে, নিশ্চয়ই 112% হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে এখানে 616 টাকা তোমার তো সেলিং প্রাইসই দিয়েছে না, তাহলে 616 মানে যদি 112% যদি হয় তাহলে 462 মানে কত পার্সেন্ট একবার তাহলে দেখে নাও, তাহলে 112% বাই 616 গুণিত কত 462, তাহলে একবার যদি ক্যালকুলেশনটা ভালো করে করা যায় তাহলে 2 30 308 এটা হয়ে যাচ্ছে কত 2 2 4 31 হয়ে যাচ্ছে এখানটা। তো আরও দেখো কাটাকাটি যাবে এখানে 3 5 6 8 3 11 আর 3 দিয়ে কাটাকাটি যাবে না, ওটা 11 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 11 2 22 আর 8 এদিকে, আর 11 দুগুণে 22 1 11 21, এটা দেখো 4 দিয়ে ডিরেক্টলি কাটা চলে যাবে। তাহলে এখানে আসছে কত, এখানে আসছে কিন্তু 84%, আর 84% মানে হচ্ছে 100% থেকে কত কম 16% কিন্তু কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে ক্ষতি কত হয়ে যাচ্ছে, ক্ষতি কিন্তু হয়ে যাচ্ছে দেখো 16% ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে 16% ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে বলেছে কত টাকা তোমার ক্ষতি হবে, তাহলে কত টাকা ক্ষতি হবে নিশ্চয়ই তোমাকে এখানে ক্রয় মূল্যটাকে বের করে নিতে হবে 100%-এর ভ্যালুটা। এবার দেখো তুমি দেখতে পাচ্ছ 616 টাকায় বিক্রি করলে তোমার 12% লাভ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা 112%-এর মান এটা, তাহলে 100%-এর মানটা আগে তুমি বের করে নাও। তাহলে 100%-এর মানটা কি করে বের করবো, তাহলে দেখো প্রথমেই পার্সেন্টেজ কেটে যাচ্ছে, তাহলে তোমার যদি পার্সেন্টেজ যদি কেটে যায় তাহলে এটা হচ্ছে কত তোমার তাহলে 56, আর এটা হচ্ছে দেখো 3 30, আর এটা কত হচ্ছে 8 308, আর এটা হচ্ছে তোমার 28, আবার কাটাকাটি যাবে সেটা হচ্ছে 154 যাবে, ঠিক আছে। আবার কত যাবে 7 দিয়ে কাটাকাটি চলে যাবে, 7 4 28, 7 দুগুণে 14, 1 7 দুগুণে 14, আর 4 এদিকে কত দাঁড়িয়ে যাবে তোমার 25, তাহলে কত দাঁড়াচ্ছে 72 গুণিত 25, এটা তোমার দাঁড়াচ্ছে কিন্তু পুরোপুরি হবে কি ক্রয় মূল্য কিন্তু দাঁড়াচ্ছে এটা, ওকে 72 গুণিত 25, ওকে। আচ্ছা এরপরে কি এর উপরে তোমাকে 16% চাপাতে হবে, আর এর মতো 16% চাপানো মানে কত, কিছুটা মনে হচ্ছে ক্যালকুলেশন ভুল করলাম, 616 বাই 112%, এটা তো 112%-এরই মান তাই না, 616 বাই 112 তোমার হচ্ছে 5.5 হয় ইন্টু কত 100, তাহলে হবে তোমার এটা 550 হয়, এটা সরি একটু ভুল করেছি এখানে ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়ে গেছে, তো এটা হবে কিন্তু 550 হয়ে যাবে এটা। এবার 550 16% তোমাকে এখানে বের করতে বলেছে, তো 550 16% কত হয় তোমার হয় কিন্তু 88 টাকা, তো রাইট অ্যান্সার এখানে দাঁড়িয়ে যাবে কত 88 দাঁড়িয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন আন্দোলনের সাথে বল্লভভাই প্যাটেল সর্দার নামটি পেয়েছিলেন, সেটা তো অবভিয়াসলি বুঝতেই পারো বড়দৌলি আন্দোলন, তো বড়দৌলি আন্দোলন কত সালে হয়েছিল 1928 সালে কিন্তু হয়েছিল, ঠিক আছে। কোথায় হয়েছিল, গুজরাটেতে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল 1942 সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। স্বদেশী আন্দোলন কত সালে হয়েছিল 1905 সালে হয়েছিল স্বদেশী আন্দোলন। আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল 1930 সালে হয়েছিল কিন্তু আইন অমান্য আন্দোলন, মানে লবণ আইন যেটা ভঙ্গ হয়েছিল অ্যাকচুয়ালি। বলছে মহাকাশে কোন মহাকাশের আকাশের রং কি দেখবে, সেটা কিন্তু অবভিয়াসলি রং দেখবে কি কালো রং দেখবে। কালো রং কেন দেখবে, কারণ ওখানে প্রতিফলনের জন্য কোনো কিছুই কিন্তু নেই, কোনো অবজেক্ট নেই, কোনো বাতাস নেই, কোনো ধূলিকণা নেই, তাহলে প্রতিফলন হবে কোথা থেকে। আমরা আলো দেখতে পাই যেখানে থেকে কোনো আলো প্রতিসরিত হয় সেইটারই রং দেখতে পাই, তাছাড়া তো রং দেখতে পাই না, সেই জন্যই মহাকাশে অ্যাকচুয়ালি আকাশের রং দেখবে কিন্তু কালো। নিচের কোনটি যমজ শহর নয়, নিচের কোনটি যমজ শহর নয়, সেটা কিন্তু দিল্লি এবং নতুন দিল্লি, এরা কিন্তু যমজ শহর কিন্তু নয়। তাহলে দেখো দিল্লির সাথে তাহলে কোনটাকে যমজ শহর বলা হয়, দেখো দিল্লি এবং নয়ডা, ঠিক আছে, দিল্লি এবং নয়ডা এরা কিন্তু একটা যমজ শহর। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর, কলকাতা হাওড়া যমজ শহর, দুর্গাপুর আসানসোল এগুলো কিন্তু এক একটা যমজ শহর কিন্তু, ঠিক আছে। যেমন তোমাকে বললাম কটক এবং ভুবনেশ্বর, কটক এবং ভুবনেশ্বর এদেরকে কিন্তু বলা হয়ে থাকে যমজ শহর কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। চলো নেক্সট, বলছে নিচের কোনটি টেনিস প্রেমী ক্রিকেটার এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক দেখায়, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 3, কারণ কি একজন টেনিস প্রেমী ক্রিকেটারও হতে পারে,
প্লাস সে কিন্তু ছাত্রও হতে পারে, তাই কি তিনজনের সংমিশ্রিত কিন্তু সে হতে পারে। তাই রাইট অ্যান্সার অপশন 3 কিন্তু হয়ে যাবে এখানেতে। বলছে দেখো এ পি আর এক্স এস জেড একটি সারিতে বসে আছে এবং এস এবং জেড কেন্দ্রে বসে আছে, আর এ আর পি কিন্তু দুধারে বসে আছে। আর এ এর বাঁ দিকে অবস্থিত হলে পি এর ডান দিকে কে বসেছে? তাহলে এটা করা যাক। কতজন আছে দেখো, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, এই হচ্ছে ধরো না ছজন। তাহলে কি বলছে দুজন মাঝখানে বসে আছে, তাহলে এখানে বসে দিলাম দুজনকে মাঝখানে, এস আর জেড মাঝখানে বসে আছে। এরপর বলেছে এ আর পি ধারে বসে রয়েছে, এ আর পি কিন্তু ধারে বসে রয়েছে। তাহলে এ কি করলাম, এ কে এখানে বসালাম আর পি কে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে এ আর পি ধারে দুধারে বসে রয়েছে। এরপর বলছে আর এ এর বাঁ দিকে, তাহলে আর কি হচ্ছে এ এর তাহলে বাঁ দিকে বসছে, এ এর বাঁ দিকে। তাহলে আর একটা জায়গা তাহলে কে পড়ে রয়েছে, তাহলে আর একটা জায়গা অবভিয়াসলি তাহলে এক্স এর পড়ে রয়েছে, তাহলে এক্স বসবে কিন্তু এখানেতে। তাহলে পি এর ডান দিকে তাহলে কে বসে থাকবে, তাহলে পি এর ডান দিকে অবভিয়াসলি এক্স বসে রয়েছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটো পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে কিন্তু পূর্ণ হবে। তাহলে এইটুকু তো আমি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে এ আর বি এদের অনুপাত বলে দিচ্ছে দেখো 12 মিনিট আর কত 16 মিনিটে বলে দিয়েছে। তাহলে এদের নিয়ে নাও লসাগু, 12 আর 16 লসাগু হয় কিন্তু 48। তাহলে এ 48 ইউনিট হচ্ছে কিন্তু আমার টোটাল ট্যাঙ্কটা। তাহলে এ 12 মিনিটে 48 ইউনিট ভর্তি করে, তার মানে এক মিনিটে কি 4 ইউনিট ভর্তি করবে, আর বি 16 মিনিটে 48 ইউনিট ভর্তি করে, তার মানে 1 মিনিটে 3 ইউনিট ভর্তি করবে। ঠিক আছে, এবার দেখো জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে কিন্তু বি কে বন্ধ করার পর। তাহলে আমার টোটাল 9 মিনিট যেটা রয়েছে সে 9 মিনিট তো এ কনফার্ম চলেছে। এবার এ 1 মিনিটে 4 ইউনিট ভর্তি করে, তাহলে টোটাল তো 9 মিনিট তো চলেছে, 9 মিনিট তাহলে এটাই চলেছে। তাহলে 9 মিনিটে কত ইউনিট ভর্তি করবে, 36 ইউনিট কিন্তু ভর্তি করবে। তাহলে বাকি যে 12 ইউনিট পড়ে রয়েছে সে বাকি 12 ইউনিট তাহলে কে ভর্তি করবে, বাকি 12 ইউনিট কিন্তু কনফার্ম তোমার এখানে বি কিন্তু ভর্তি করবে, তাই না? তাহলে বাকি 12 ইউনিট ভর্তি করতে বি এর কত সময় লাগবে, বাই 3 মানে কত 4 মিনিট কিন্তু সময় লাগবে। ঠিক আছে, তাহলে বি কিন্তু 4 মিনিট ভর্তি করার পরে কিন্তু চলে গেছে। তো রাইট অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর চলো নেক্সট, বলছে একটি ঘুড়ি এবং লাটাইয়ের দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি, তাহলে ঘুড়ির দাম কত? তাহলে দেখো এটা কিন্তু খুবই কনফিউজিং প্রশ্ন। তুমি ধরে নাও ঘড়ির দাম এক্স পয়সা, ধরে নাও ঘড়ির দাম এক্স পয়সা, আর দেখো তোমাকে লাটাই প্লাস ঘুড়ি টোটাল ভ্যালু কত বলে দিয়েছে, 1 টাকা 10 পয়সা কিন্তু বলে দিয়েছে। এবার 1 টাকা 10 পয়সা মানে হচ্ছে 100 পয়সা প্লাস 10 পয়সা মানে কত 110 পয়সা তোমাকে বলে দিয়েছে, তাই না? তাহলে এখানে লাটাইয়ের দাম তাহলে কত, লাটাইয়ের দাম কনফার্ম তাহলে কত 110 মাইনাস এক্স, অবভিয়াসলি তাহলে 110 মাইনাস এক্স। বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে লাটাইয়ের দামটা কি ঘুড়ির থেকে 1 টাকা বেশি, মানে কত এক্স প্লাস 1 টাকা। এবারে তো এক্স প্লাস 1 টাকা মানে কত এক্স প্লাস তাহলে 100 পয়সা, এক্স প্লাস 100 পয়সা। তাহলে এবার দেখো দুজনের ভ্যালুটা যোগ করো, তাহলে দেখো ঘুড়ি প্লাস লাটাই এদের দুজনের যোগফলটা কত বলে দিয়েছে তোমাকে 110 পয়সা কিন্তু তোমাকে বলে দিয়েছে। তাহলে এবার দেখো এক্স প্লাস এক্স মানে কত 2x, এবার 100 থেকে যদি ওখানে যদি 10 বা 100 যদি বাদ যায় তাহলে হয়ে যাবে কত 10 পয়সা, তাহলে এক্স সমান কত তাহলে 5 পয়সা। তাহলে ঘুড়ির দাম কত, ঘুড়ির দাম হচ্ছে তোমার 5 পয়সা। আর তাহলে লাটাইয়ের দাম কত, লাটাইয়ের দাম হচ্ছে কিন্তু 105 পয়সা, লাটাইয়ের দাম হচ্ছে 105 পয়সা। তাই তো ওদের মাঝখানে দেখো 100 পয়সার গ্যাপটা হবে, মানে কি 1 টাকার গ্যাপটা তো তখনই হবে, নাহলে তো হবে না। নেক্সট দেখো বলছে প্লাসের মানে হচ্ছে ভাজিত, তাহলে করে করে যাও। দেখো 12 ভাজিত কত 6, আর ভাজিত মানে মাইনাস বলে দিয়েছে, তাহলে -3 দিয়ে দাও। মাইনাস মানে গুণিত বলে দিয়েছে, গুণিত 2, আর গুণিত মানে তোমাকে বলে দিয়েছে প্লাস। এবার শুধু করে যাও। তাহলে 12 ভাজিত 6 মানে কত 2, মাইনাস কত 3-এর সাথে 2 গুণ করলে 6, প্লাস কত 8, আর কোনো ব্যাপার না। এবার শুধু যোগ করে দাও, তাহলে দেখো 2 এর 8 হয়ে যায় 10, 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4। তাহলে রাইট অ্যান্সার অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে দেখো MNOLRIV এটা পরপর কি সম্পর্কে রয়েছে, তাহলে লিখলাম এখানে M,
এন ও এল আর আই ভি, তারপর জিজ্ঞাসা চিহ্ন। দেখো এম এর সাথে এখানে ও এর কি সম্পর্ক, এম এন ও, তার মানে কি একটা কিন্তু এখানে যোগ হয়েছে। তারপর হচ্ছে দেখো ও এর পর পি কিউ আর, মানে কি এখানে দুটো যোগ হয়েছে। তারপরে আর এর পর দেখো এস টি ইউ, তার মানে এখানে কিন্তু দেখো তিনটে কিন্তু তোমার এখানে যোগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর এই দিকে যদি তুমি দেখো, হ্যাঁ, এরপর দেখো আয়ের সাথে কেমন কিছু সম্পর্ক, দেখো আয়ের সাথে দেখো জে কে এল, তার মানে দু ঘর। আর এরপর দেখো এল এম এন, তার মানে কিন্তু এখানে এক ঘর আছে, তাই না? এখানে এক ঘর আছে, তার মানে এটা দু ঘর। তারপর পরেরটায় তাহলে তোমার নিশ্চয়ই তিন ঘর হওয়া উচিত। তাহলে তিন ঘর যদি দেখো, তুমি যদি এখানে অপশন যদি ইটাকে ধরো, তাহলে দেখো এফ জি এইচ তারপরে আই, তার মানে কিন্তু তিন ঘর গ্যাপ হবে, মানে কি দেখো 3 2 1 এইভাবে সম্পর্কটা কিন্তু আসছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি ই হয়ে যাবে রাইট অ্যান্সার, তো অপশন 2 হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। এরপর দেখো ডিস্টেন্সকে এই আকারে লেখা হয়েছে, ডকুমেন্টকে এই আকারে লেখা হয়েছে, এবং তাহলে থার্ডস দেখে কি আকারে লেখা হবে। তাহলে দেখো ডিস্টেন্স, ডি আই এস টি এ এন সি ই, ডিস্টেন্সকে কি লেখা হয়েছে, আই ডি টি ইউ বি ই সি এন, এই আকারে কিন্তু লেখা হয়েছে। ওকে, তাহলে দেখো ডিটাকে দেখো এইদিকে এইদিকে চেঞ্জ করেছে এবং আইটাকে এইদিকে এদিকে চেঞ্জ করেছে। ওকে, আচ্ছা, আইডি টিউ বিইসিএন। আচ্ছা, এরপরে দেখো এস 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 এর পর দেখো, এস এর পরে দেখো এক ঘর যোগ করে এক করেছে, দেখো এস টি, আবার দেখো টি ইউ, এখানে কিন্তু আবার এক ঘর যোগ করেছে, বুঝতে পেরেছো এখানেতে? আচ্ছা, আর দেখো এখানে তো আরেকটা কি রয়েছে তোমার, এর সাথে দেখো এক ঘর যোগ করেছে, সেটা হয়ে গেছে তোমার বি। সেরকমভাবে দেখো আর কি করেছে, এন এর সাথে এন যোগ করেছে, ই এর সাথে ই যোগ করেছে, এবং দেখো সি এর সাথে সি এর কিন্তু এখানে যোগ করে দিয়েছে। তাহলে আমরা যদি এরকম করে যদি থার্ড স্টেটা যদি লিখি, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই যদি লিখি, তাহলে কি হবে, এইখানেতে তাহলে একটা টি বসা উচিত, আর এইখানেতে কিন্তু বসা উচিত তোমার এইচ বসা উচিত। আর ইউ ইউ আর এস এদের সাথে কি এক করে যোগ হবে, এক করে যোগ হলে কি হবে ইউ ভি, প্লাস এক করে যোগ করলে কি হবে এস হয়ে যাবে, আর এর সাথে এক যোগ করলে কত হয়ে যাবে টি হয়ে যাবে। এইচ টি ভি এস টি কোথায় আছে আপাতত দেখে নাও, দুটো জায়গাতে বিপরীত রয়েছে, তো এখনো আমাদেরকে করে যেতে হবে। এরপর ডিটা যাবে কোথায়, লাস্টে চলে যাবে, ওয়াইটা চলে আসবে এইখানেতে, আর এ চলে আসবে মাঝখানেতে। তাহলে ওয়াই এ এবং ডি, তাহলে দেখো এইচ টি ভি এস টি ওয়াই এ ডি কোথায় আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে, গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে, 1905 সালে তৈরি করেছিলেন, কোথায়, পুনাতে কিন্তু তৈরি করেছিলেন, এবং পুনাতে তৈরি করেছিলেন কত সালে, 1905 সালে তৈরি করেছিলেন। এবং এখান থেকে একটা পত্রিকা পাবলিশ হতো, সেই পত্রিকাটার নাম কি, হিতবাদী পত্রিকা। ঠিক আছে, হিতবাদী পত্রিকা এখান থেকে কিন্তু পাবলিশ হতো। আর জানো তো দাদাভাই নওরোজি কি, গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কিন্তু পরিচিত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, আলিপুর বোমা মামলার সাথে যুক্ত ছিলেন কে, শ্রী অরবিন্দ ঘোষ কিন্তু যুক্ত ছিলেন আলিপুর বোমা মামলার সাথে কিন্তু যুক্ত ছিলেন। আচ্ছা, আর অ্যানিবেশন জানো, অ্যানিবেশন হচ্ছে ধর্ষণ আর লবণগোলার সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন, ধর্ষণ আর লবণগোলা যে বিদ্রোহটা যেটা হয়েছিল, ঠিক আছে, সেইখানেতে তিনি কিন্তু বিদ্রোহে কিন্তু তিনি যুক্ত ছিলেন। হ্যাঁ, আর গান্ধীজির সাথে তিনি আইন অমান্য আন্দোলনে কিন্তু গিয়েছিলেন। ওকে, সঙ্গী ছিলেন ওখানকার। ওকে, নেক্সট চলো। অগ্নি প্রতিরোধক পোশাক হিসাবে কি দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি দেখো অ্যাসবেস্টস দিয়ে তৈরি। ঠিক আছে, অ্যাসবেস্টস মনে রাখবে একটা সিলিকেট জাতীয় পদার্থ, কিন্তু মানে সিলিকেট জাতীয়, এটা একটা তন্তু পদার্থ, সিলিকেট জাতীয় তন্তু পদার্থ, তন্তু পদার্থ। আর অভ্র যেটা হচ্ছে, অভ্র মনে রাখবে তড়িতের কুপরিবাহী, এটা তড়িতের কুপরিবাহী, এটা ঠিক আছে, তড়িতের কুপরিবাহী। এরপর দেখো একটা রিজনিং দিয়েছে আবার, তাহলে রিজনিংগুলো কী করে হচ্ছে দেখো, 5 6 15 মাঝখানে 2 দিয়েছে, তো মাঝখানের অপশনটাই আমাদেরকে কিন্তু এখানে বের করতে বলেছে। তাহলে দেখো 5 গুণিত 6 মানে হচ্ছে 30, 30/2 মানে কত 15। দেখো 6 7 42, 42 ভাজিত 6 মানে কত 7। সেরকমভাবে 4 8 32, 32/4 মানে কত 8।
ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার চলে আসবে কত 8, তাহলে অপশন 2 8 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তারপরে চলো নেক্সট। এরপরে বলেছে দেখো নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে কি আর এবং ঠিক পরে টি আছে। ওকে, তাহলে এটা কি হবে দেখো, বলেছে কতগুলি এল আছে যার পূর্বে আর আছে কিন্তু ঠিক পরে টি আছে। পূর্বে আর লিখলাম কিন্তু আর এর পরে দেখো পরে টি আছে, এরকম তো কিছু নেই। আপাতত এইখানে তো কিছু নেই, পূর্বে আর পরে টি না, পূর্বে এলের আগে দেখো একটা আর আছে, তারপরে দেখো টি রয়েছে, তাহলে একটা আপাতত এখানে পেলাম। আর তো কোথাও পাচ্ছি না, না আর কোথাও নেই, তাহলে শুধুমাত্র এখানে দেখো একটাই কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন? সতীদাহ প্রথা রোধ করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং রোধ করেছিলেন। সেটা কত সালে? 1829 সালে রোধ করেছিলেন। কার কার পৃষ্ঠপোষকতা করেছিলেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। আর লর্ড ডালহৌসি কি? লর্ড ডালহৌসি হচ্ছে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন, সত্যবিলোপ নীতি। আর যদি বলে বিধবা বিবাহ আইন পাশ হয় কার সময়ে? লর্ড ডালহৌসির সময়ই কিন্তু পাশ হয়। আর লর্ড কার্জন কি? 1905 সালে বঙ্গভঙ্গের সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় আইন তিনিই প্রণয়ন করেছিলেন, বিশ্ববিদ্যালয় আইন। আচ্ছা তারপর হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কি? 1857 সালের মহাবিদ্রোহের সময় কিন্তু তিনি ছিলেন। এবং যদি বলে শ্বেত বিদ্রোহ সময়ই কিন্তু লর্ড ক্যানিংই ছিলেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ওকে, তারপরে দেখো নেক্সট কিউ আছে, কিউ এর মানে যোগ। তাহলে কিউ মানে যোগ হচ্ছে, জে মানে গুণ, পি মানে বিয়োগ এবং কে মানে ভাগ। তাহলে করে দিলাম দেখো 30 ভাজিত কত, তাহলে 2, কে মানে যেহেতু ভাগ বলেছে, কিউ মানে তো যোগ বলেছে প্লাস হচ্ছে 3, জে মানে কি গুণ বলে দিয়েছে তার মানে 6 গুণিত, আর টি মানে বলে দিচ্ছে বিয়োগ মানে হচ্ছে মাইনাস কিন্তু 5। ওকে, তাহলে দেখো করলাম হচ্ছে 30 ভাজিত 2 মানে কত 15 প্লাস কত 3 6 18, 18 মাইনাস 5, আর 15 আর 18 যোগ করলে কত হয়? 15 18 যোগ করলে 43, 15 33 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যায়? 33 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে কিন্তু 28। তো রাইট অ্যান্সার অপশন এ 28 ইজ দ্য রাইট অ্যান্সার। নিজের কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় কিন্তু মাছেতে। ঠিক আছে, মাছেতে প্রচুর প্রোটিন পাওয়া যায়। আর দুধকে কেন সুষম খাদ্য বলা হয় না? কারণ এখানে লোহা এবং তোমার ভিটামিন সি এর অনুপস্থিতির জন্য দুধকে সুষম খাদ্য হিসেবে বলা কিন্তু হয় না। আচ্ছা নেক্সট দেখো, বলছে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 64 হলে n সমান কত? তাহলে কি করব, 2 টু দি পাওয়ার n রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে কত? 64। ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এর পাওয়ারটাকে যে রুট ওভারটা যেটা রয়েছে সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 2 টু দি পাওয়ার n/2 এর আকারেও কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। আর 64 মানে কত? 64 মানে মনে রাখবে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। তাহলে দেখো যদি আমাদের বেসগুলো যদি সমান হয়েছে তাহলে পাওয়ারগুলোকেও আমরা কিন্তু সমান করে নিতে পারি, মানে n/2 সমান কত? 6 আমি লিখতে পারি। তাহলে n সমান কত হবে? এই দুইটা যদি উপরে যায় তাহলে 6 দুগুণে হয়ে যাবে কত? 12। তাহলে অপশন 4 12 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে আপাতত আজকের জন্য এখানেই রইলো, আবার দেখা হবে।